জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন তাদের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার। কিন্তু এই সরকারের ১.৫ বছরের শাসনামলে ২,০৩,০০০ কোটি টাকার ১৩৫টি নতুন প্রকল্পের অনুমোদন কি সেই বৈষম্যহীনতার প্রতিফলন ঘটাচ্ছে, নাকি এখানেও রয়ে গেছে সেই পুরানো আঞ্চলিক বৈষম্য ও রাজনৈতিক প্রভাবের ছায়া? বিশেষ করে বিদায় বেলায় নেওয়া তড়িঘড়ি ও কম জরুরি প্রকল্পগুলো জোরালো প্রশ্ন তুলেছে। এসব বিষয় নিয়ে কথা বলবো আজকে প্রথম আলো বার্তা কক্ষ থেকে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া ইয়াসমিন, এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজীব আহমেদ, হেড অফ ডিপ নিউজ প্রথম আলো। আপনাকে স্বাগতম। প্রথম আলোতে ছাপা আজকে প্রধান শিরোনাম যেটি ছিল অন্তর্বর্তী সরকারের বিদায় বেলার বিতর্কিত প্রকল্প। আসলে বিতর্কিত প্রকল্প আসলে কোনগুলো বলা হচ্ছে? আমরা কয়েকটা প্রকল্পকে বিতর্কিত বলছি, আমরা বলছি না, মানে বিশেষজ্ঞরা বলছেন, সেটা আমরা ক্যারি করেছি। সেটা হলো, একটা প্রকল্প হলো ঢাকা ওয়াসার প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র তৈরি। দেখেন, এই প্রকল্পটা নিয়ে আগেও আমরা লিখেছিলাম যে প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র করে তারা তাদের প্রশিক্ষণ দেবে এবং আশপাশের দেশ থেকেও বিভিন্ন সংস্থার লোকজন এখানে প্রশিক্ষণ নিতে আসবে। 721 কোটি টাকা ব্যয়। এখন ঢাকা ওয়াসা নিজেই একটা দুর্বল প্রতিষ্ঠান এবং দুর্নীতি অনিয়মে এটা নিমজ্জিত। সেই প্রতিষ্ঠানটাকে তারা প্রশিক্ষণ একাডেমি করে প্রশিক্ষণ দিবে, এটা খুব বিশ্বাসযোগ্য হয় না। আরেকটা প্রকল্পের কথা বলছি, আমরা সিলেট বিভাগে প্রায় ২,০০০ কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হয়েছে, যে এটা আপনার স্থানীয় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের জন্য, বিশেষ করে রাস্তাঘাট, বাজার ইত্যাদির উন্নয়নের জন্য ২,০০০ কোটি টাকা। একটা প্রকল্প নেওয়া হয়েছে কুমিল্লায় ১,৫০০ কোটি টাকা, যেটা রাস্তাঘাট, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য। আবার একই ধরনের প্রকল্প একটা নেওয়া হয়েছে পটুয়াখালীতে, সেখানে ব্যয় হলো ৪০০ কোটি টাকা। আবার আরেকটা প্রকল্প নেওয়া হয়েছে এই গত নভেম্বরে, সেটার ব্যয় হলো গিয়ে সেটা হলো সাতক্ষীরায়, সেটার ব্যয় প্রায় ১৯০০ কোটি টাকা। এই যে প্রকল্পগুলো, এগুলো আসলে এর পেছনে বিভিন্ন রাজনৈতিক শক্তি ছিল এবং আমলারা ছিলেন। এই প্রকল্পগুলোর মধ্যে ৩টা প্রকল্প নেওয়া হয়েছে তফসিল ঘোষণার পরে। তফসিল ঘোষণার পরে সাধারণত এই ধরনের প্রকল্প অনুমোদন দেওয়া হয় না। রাজনৈতিক সরকার তো দিতেই পারে না, তত্ত্বাবধায়ক সরকারেরও দেওয়া উচিত না, এবং আপনার অন্তর্বর্তী সরকারেরও দেওয়া উচিত নয়। এগুলো তো আসলে সাধারণ প্রকল্প, এগুলোকে বিতর্কিত কেন বলা হচ্ছে? বিতর্কিত বলা হচ্ছে এই কারণে যে দেখেন, ঢাকা ওয়াসারটা তো আমি বললাম যে আসলে এটা আসলে মানে ঢাকা ওয়াসার মতো একটা প্রতিষ্ঠান বিদেশিদের প্রশিক্ষণ দিবে, এটা খুব বিশ্বাসযোগ্য নয়। এবং আমাদের আর্থিক অবস্থা, এখন দেশের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, সরকারের ব্যাপক অর্থ সংকট রয়েছে, বিভিন্ন খাতে আমরা প্রয়োজনীয় ব্যয় করতে পারছি না। সেই সময়ে এই ধরনের প্রশিক্ষণ একাডেমি করার জন্য ৭২১ কোটি টাকা ব্যয় করা, ঋণ নিয়ে, তাও আবার, সেটা একটা অপ্রয়োজনীয়। এবং ঢাকা ওয়াসার ২৪,০০০ কোটি টাকা ঋণ অলরেডি আছে, তার মধ্যে আরও ঋণ বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। এরপরে আমরা বলছি সড়কের প্রকল্পগুলো, যেগুলো আসলে ধরেন তফসিল ঘোষণা হয়ে গেল ১২ই ডিসেম্বর, এরপরে সড়কের যে প্রকল্প, আপনি গ্রামীণ অবকাঠামো উন্নয়নের এলজিডির যে প্রকল্প আপনি অনুমোদন দিচ্ছেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভোটে প্রভাব পড়তে পারে। এবং একটা নির্বাচন কমিশন কিন্তু অলরেডি বলেছে যে ভোটে প্রভাব পড়ার মতো প্রকল্প অনুমোদন, তারপরে আপনার হলো এগুলো উদ্বোধন, এগুলো না করাই এখন ভালো হবে। যেমনটা আপনি বলছিলেন সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোর কথা, সড়ক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলো কি ভোটের ওপর প্রভাব ফেলবে কিনা? সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, যিনি বিএনপির নেতা, তো উনি একটা প্রকল্পের জন্য চেষ্টা তদবির করেছেন গত ১ বছর ধরে। সেই প্রকল্পটা এই তফসিল ঘোষণার পরে এটা পাশ হয়েছে একনেকে, ১৯০০ কোটি টাকার প্রজেক্ট। এখন উনি যেখানে নির্বাচন করছেন, সেখানে ওখানকার বিএনপি নেতারা প্রচার করছেন যে তফসিল ভোটের আগেই আরিফুল হক চৌধুরী প্রজেক্ট নিয়ে এসছেন এবং ভোটের পরে এটার উন্নয়ন কাজ শুরু হবে। মানে তারা হলো সরকারি প্রজেক্ট দিয়ে নিজেদের ভোট টানার চেষ্টা করছে। সাবেক উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এখন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, উনি যখন উপদেষ্টা ছিলেন, উনি জানেন যে ডিসেম্বর মাসের শুরুর দিকে পদত্যাগ করেন। উনি যখন উপদেষ্টা ছিলেন তখন এলজিইডির কুমিল্লা জেলার জন্য একটা প্রকল্প নিয়ে উনি বেশ চেষ্টা করছিলেন। হ্যাঁ, সেই কুমিল্লা জেলার প্রজেক্টটা কিন্তু তফসিলের পরে সরকার অনুমোদন করেছে। এখন ওনার যে দল এনসিপির তো ওখানে প্রার্থী আছে। আবার ওনার দল যে জোটের অংশ, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অংশ, তো ওখানে ঐক্যের প্রার্থী আছে। তারা তো এটা প্রচার করে সুবিধা নিতে পারবে যে আমরা একটা প্রজেক্ট এনেছি।
এরকম কিন্তু সুযোগ থাকে। এটা কিন্তু আপনার এই কারণে ভোটের আগে, ভোটের পরে, তফসিলের পরে কোনো ধরনের এই ধরনের প্রজেক্ট নেওয়া থেকে কিন্তু বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশেও এটা নিরুৎসাহিত করা হয়, নিষিদ্ধ, নেওয়া না নেওয়াই উচিত। কিন্তু সরকার দেখলাম যে এটা নিয়েছে। সরকার আসলে কি বলছে এই বিতর্কিত প্রকল্পগুলো নিয়ে? বিষয়টি নিয়ে আমরা সরকারের একজন পরিকল্পনা সচিবের কাছে জানতে চেয়েছিলাম। তিনি যেটা বলেছেন যে আসলে যেহেতু উপদেষ্টারা নির্বাচন করছেন না, কিন্তু সেহেতু এটা ভোটের প্রভাব ফেলবে না। তিনি আরও বলছেন যে আসলে এই প্রকল্পগুলো উদ্বোধন বা অন্য ধরনের কোনো কার্যক্রমও হচ্ছে না। কিন্তু আমরা দেখছি যে ভোটের মাঠে নেতাকর্মীরা এটা প্রচার করছেন প্রকল্প নিয়ে, এবং এই বিষয়টা নিয়ে ডক্টর ইফতেখারুজ্জামান, যিনি নির্বাহী পরিচালক টিআইবি, তার কাছে জানতে চেয়েছিলেন। তিনি বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে নিয়ম হলো তারা রুটিন কাজের বাইরে যাবে না। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে আইনি দিকটি স্পষ্ট নয়। তিনি বলেন, আমি ইফতেখারুজ্জামানকে কোট আনকোট বলছি, যে বোঝাই যাচ্ছে এসব প্রকল্পের রাজনৈতিক যোগসূত্র আছে এবং তা নির্বাচনের ফলকে প্রভাবিত করতে পারে। তাই তফসিলের পর এ ধরনের প্রকল্প অনুমোদন দেওয়া অন্যায় এবং ব্যর্থতার পরিচয়। এটা ইফতেখারুজ্জামান বলেছেন। আমরা তো সরকারের 18 মাসে নেওয়া সবগুলো প্রকল্প বিশ্লেষণ করেছি, সেখানে আসলে কি চিত্র পাওয়া গেছে? একটা সামারি বলি যে সরকার 18 মাসে 19টা একনেক বৈঠক করেছে। একনেক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্পগুলো আমরা শুধু বিশ্লেষণ করেছি, যেগুলো এই সরকার এসে নিয়েছে। আগের সরকারের নেওয়া প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, সেগুলো আমরা বিবেচনায় নেইনি। অনেক সময় তো এই সরকারের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেটা দেখে এই সরকারের অগ্রাধিকার বোঝা যায়। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারটি গঠিত হয়েছে, এবং এই সরকারের প্রধান হলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তো এই সরকারের আমলে সরকার কোন দিকে নজর বেশি দেয় সেটা একটা কৌতূহলের বিষয়, এবং সেখান থেকে সরকারের অগ্রাধিকার বোঝা যায়। আমরা দেখেছি যে 18 মাসে সরকার 135টি নতুন প্রকল্প নিয়েছে এবং তার ব্যয় হলো 2,03,008 কোটি টাকা। এর মধ্যে আমরা দেখছি যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে জ্বালানি খনিজ সম্পদ খাত, স্থানীয় সরকার, তারপরে স্বাস্থ্য, নৌ, শিক্ষা, রেল, পানি সম্পদ, ধর্ম, কৃষি, গণপূর্ত। মোটামুটি বিগত সরকারের আমলের ধারাবাহিকতাই দেখা যাচ্ছে। এখানে নতুন সৃজনশীল বা বড় ধরনের কোনো পরিবর্তন এখানে আসেনি। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে প্রকল্পগুলো যেসব জেলায় বাস্তবায়িত হবে, কিছু প্রকল্প আছে যেগুলো সারা দেশকে কেন্দ্র করে নেওয়া হয়, যেমন পুষ্টি উন্নয়ন, এটার সুফল সারা দেশের মানুষ পায়। মাধ্যমিক শিক্ষা উন্নয়ন, এটার সুফল সারা দেশের মানুষ পায়। আবার কিছু প্রকল্প আছে যেগুলো শুধু সংশ্লিষ্ট একটি জেলায় বাস্তবায়িত হয়, যেমন চট্টগ্রামে পয় শোধনাগার নির্মাণ, চট্টগ্রামে তেল শোধনাগার নির্মাণ, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন প্রকল্প। ওই জেলাভিত্তিক যে প্রকল্প যেগুলো জেলায় বাস্তবায়িত হবে, সেক্ষেত্রে উন্নয়ন ব্যয়ের মোট 38% চলে গেছে চট্টগ্রামে। এটা নিয়ে একটা বিতর্ক বলেন যে অর্থনীতিবিদরা বলে থাকেন যে আসলে এক জায়গায় যদি উন্নয়ন কেন্দ্রীভূত হয় তাহলে আঞ্চলিক বৈষম্য বেড়ে যায়। চট্টগ্রাম জেলায় আসলে অনেক বেশি বরাদ্দ পেয়েছে, এই চট্টগ্রামে আসলে এত বেশি বরাদ্দের কারণ কি? চট্টগ্রাম, এটা আমরা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের কাছে জানতে চেয়েছিলাম। উনি বলেছেন যে ঢাকায় যেরকম অবকাঠামো উন্নয়ন হয়েছে, পয় শোধনাগার এবং অন্যান্য, চট্টগ্রামে সেটা হয়নি। চট্টগ্রাম একটা বাণিজ্যিক রাজধানী, সেখানে আপনার এই ধরনের কাজগুলো করার জন্য এই সরকার প্রজেক্টগুলো নিয়েছে। এর বাইরে চট্টগ্রামে যেগুলো জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ প্রকল্প, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালের উন্নয়ন, ইস্টার্ন রিফাইনারি, যেটা আপনি জানেন জ্বালানি তেল পরিশোধন করে, ওই ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বৃদ্ধির জন্য 35,000 কোটি টাকার একটা প্রকল্প চট্টগ্রামে নেওয়া হয়েছে। এটা হলে হবে কি, আমাদের তেলের কোয়ালিটি ভালো হবে এবং বায়ু দূষণ কমবে। তো এই বিষয়গুলোর কারণে চট্টগ্রামে নিজস্ব প্রকল্প যেমন আছে চট্টগ্রামের জন্য, আবার তাদের জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ প্রকল্প আছে। কিন্তু সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে চট্টগ্রামেই টোটাল ব্যয়ের 38% চলে গেছে। অন্য জেলাগুলো, বিশেষ করে যেসব জেলা আসলে কোনো প্রকল্পই পায়নি, তারা আসলে বাস্তবে কি পেয়েছে? আমাদের হিসেবে 43টি জেলা সুনির্দিষ্ট প্রকল্প যেগুলো আছে জেলাভিত্তিক, সেগুলো 43টি জেলা পেয়েছে এবং 21টি জেলা পায়নি। আপনি দেখেন বাংলাদেশে অনেক জেলা পিছিয়ে আছে, ব্যাপকভাবে পিছিয়ে আছে। সেখানে অবকাঠামোই নেই, নাগরিক সুবিধা নেই, রাস্তাঘাট অন্যান্য সুবিধা খারাপ। কিন্তু আমাদের দেশে যেটা প্রবণতা হলো যে সরকারে যে প্রভাবশালীরা ব্যক্তিরা থাকেন, তারাই আসলে সেই সব জায়গায় প্রকল্প নিয়ে যান।
এর একটা উদাহরণ হলো গত 15 বছরে আপনি গোপালগঞ্জে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে আপনি বলতে পারেন। সবচেয়ে বেশি উন্নয়ন হওয়া জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জ আছে। এর আগে আমরা দেখতাম যে বগুড়া হয়েছে। হ্যাঁ, তো আমরা আশা করেছিলাম যে এই সরকারের আমলে একটা সুষম বন্টন, সুষম প্রকল্প নেওয়া হবে, কিন্তু এই সরকারের সময়ও কম, আবার তারা এদিকে চিন্তা করেছে বলে দেখা যায়নি। তো গতানুগতিক কি আমরা বলতে পারি যে আঞ্চলিক বৈষম্য রয়ে গেছে, আর এই বৈষম্য নিরসনের পদক্ষেপ আসলে কি দেখা গেছে? যেটা বলছিলাম যে বৈষম্য নিরসনের জন্য তেমন পদক্ষেপ দেখা যায়নি, তবে সরকার কিন্তু যখন আসে তখন গত বছর সেপ্টেম্বরে ডক্টর কে.এস. মুর্শিদকে প্রধান করে একটি কমিটি গঠন করে, যেটা কিভাবে টেকসই উন্নয়ন করা যায়, বৈষম্যমূলক উন্নয়ন করা, বৈষম্য দূর করে উন্নয়ন করা যায় এবং রাজস্ব আহরণ বাড়ানো যায় সেটার পরামর্শ নেওয়ার জন্য কে.এস. মুর্শিদের কমিটি একটা রিপোর্ট সরকারের কাছে দিয়েছে। আমরা জানতে চেয়েছিলাম যে আসলে তার কাছে, কে.এস. মুর্শিদের কাছে, যে সেটা কতটুকু বাস্তবায়ন হলো। উনি বললেন যে খুব বেশি সরকার করতে পেরেছে বলে তার মনে হয় না, কিছু কিছু সুপারিশ গেজেট হয়েছে, সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়াধীন আছে। আর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে কে.এস. মুর্শিদ বলেছেন এটা একটা জটিল কাজ, বর্তমান সরকার সেক্ষেত্রে বেশি কিছু করতে পারেনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত ধন্যবাদ। হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম অন্তর্বর্তী সরকারের সম্প্রতি নেওয়া বিতর্কিত প্রকল্পগুলো নিয়ে। এই ছিল প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আমাদের আজকের আলোচনা। প্রথম আলোর সঙ্গেই থাকুন।